মধুপুর নামের রাজ্যের উদয়পুর নামের একটি ছোট গ্রাম। সেই গ্রামে অর্জুন নামে একজন কৃষক বাস করত। সে প্রতিদিনের মতো নিজের ক্ষেতে কাজ করছিল। তখনই তার বন্ধু বলরাম সেখানে এসে পৌঁছালো। অর্জুন, ও অর্জুন, আরে অর্জুন, আরে ভাই, তুমি এখানে খেতে কাজ করছো আর ওদিকে তোমার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এদিকে তো ভালো হয়েছে যে আমার স্ত্রী কিছু একটা কাজে তোমার বাড়িতে গিয়েছিল। বৌদিকে যন্ত্রণায় কাতরাতে দেখে সঙ্গে সঙ্গে দাইমাকে ডেকে নিয়ে গেছে। আরে চলো ভাই, তোমার বাড়িতে থাকা খুব দরকার, চলো তাড়াতাড়ি চলো। আরে দেখবে বলরাম, আমার পুত্রই সন্তান হবে, পুত্র সন্তান। আরে অর্জুন, পুত্র হোক বা কন্যা তাতে কি আসে যায়, তুমি চলো আগে। আরে বলরাম, আসে যায়, ছেলে মেয়ের মধ্যে তো পার্থক্য আছে, আর আমাদের ছেলে চাই, বুঝলে? চলো। কথা বলে অর্জুন বাড়ির দিকে দ্রুত পায়ে রওনা দিল। কিছুক্ষণ পরে অর্জুন বাড়ির সামনে পৌঁছালো। তখনই বলরামের স্ত্রী রিয়া কোলে 2 নবজাতক কন্যাকে নিয়ে বাইরে এলো। খুশির সংবাদ অর্জুন ভাই, আপনার স্ত্রী যমজ কন্যা সন্তান জন্ম দিয়েছে। অর্জুনের মুখ মলিন হয়ে গেল এবং সে কিছু না বলে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে যখন সে ঘরে ঢুকল, তখন তার স্ত্রী আরতি তার 2 মেয়েকে দুধ খাওয়াচ্ছিল। কি হয়েছে তোমার? তুমি কি খুশি হওনি? আমার খুশি হওয়ার কথা, তোমার কি দরকার? তুমি জানো আমি ছেলে চেয়েছিলাম, মেয়ে নয়, আর তুমি আমাকে একটা ছেলে দিতে পারলে না। যদি এই দুটো মেয়ে না হয়ে ছেলে হতো, তাহলে আমি সারা গ্রামে নিমন্ত্রণ করতাম, বুক ফুলিয়ে হাঁটতাম। এই মেয়েদের আমি কি করব এদের? কথা শুনে আরতি গভীর চিন্তায় ডুবে গেল, কিন্তু কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে সে হাসার চেষ্টা করল। আচ্ছা শোনো না, আমি ওদের নাম রেখে দিয়েছি। বড়টার নাম চারুলতা আর ছোটটার সৌম্যা। কেমন লাগলো তোমার এই নামগুলো? তাতে আমার কি? এরা তোমার মেয়ে, তুমি চাইলে নাম রাখো বা না রাখো, আমার এদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। অর্জুন সেখান থেকে চলে গেল, আর আরতির চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়তে লাগল। এভাবে তাদের সময় কেটে যেতে লাগল। আরতি একাই তার 2 মেয়েকে লালন পালন করল। অর্জুন কখনোই তাদের খোঁজ নেয়নি। 10 বছর কেটে গেল, আর এখন সৌম্যা আর চারুলতা বুঝতার হয়ে উঠেছে। মা, বাবা, আমাদের সঙ্গে কথা বলেন না কেন? সৌম্যার কথা শুনে আরতির চোখ ভিজে গেল। এমন কথা বলো না মা, তোমাদের বাবা খুব ব্যস্ত থাকেন, তার সময় হয় না তাই। কিন্তু মা, গ্রামের অন্য কৃষকরাও তো ব্যস্ত থাকে, তবুও তারা তাদের মেয়েদের খুব ভালোবাসে। আমাদের বাবা তো আমাদের দিকে তাকানো না। আরতির চোখে জল চলে এলো। আমি তো তোমাদের খুব ভালোবাসি, তোমরা তোমাদের বাবার কথায় মন দিও না। আচ্ছা তোমরা এখানে থাকো, আমি নদী থেকে জল ভরে আনি। আরতি কলসি নিয়ে নদীর দিকে চলে গেল, আর 2 মেয়ে উঠোনে খেলতে লাগল। কিছুক্ষণের মধ্যেই বলরাম ভয়ে কাঁপতে কাঁপতে এলো, তার চোখ দিয়ে অশ্রু ঝরছিল। বলরাম কাকা, কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আরে মা, তোদের কি বলে বোঝায়? তোদের মা নদীতে ডুবে মারা গেছে। তাড়াতাড়ি চল মা, তাড়াতাড়ি চলো। সৌম্যা আর চারুলতা চিৎকার করে উঠল। তারা কাঁদতে কাঁদতে বলরামের সঙ্গে নদীর দিকে দৌড়ে গেল। নদীর ধারে আরতির লাশ পড়ে আছে। গ্রামের লোকজন সেখানে জড়ো হয়েছিল। কিছুক্ষণ পরে অর্জুনও সেখানে পৌঁছালো। আরতি, 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 তুমি আমাদের ছেড়ে কেন চলে গেলে? কেন গেলে? এখন আমার কি হবে? তোমাকে ছাড়া আমি আমার 2 মেয়েকে কিভাবে বড় করব? বলরামের চোখ থেকেও অনবরত অশ্রু ঝরছিল। যখন আমি নদীর ধারে পৌঁছলাম, তখন তোমার স্ত্রী ডুবে যাচ্ছিল। বন্ধু, আমি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আমি কিছু করতে পারলাম না বন্ধু। আমার মনে আছে, যখন উনি নদীতে এসেছিল তখন তার গায়ে সোনার গয়না ছিল, কিন্তু যখন আমি তার লাশ উপরে তুললাম তখন সেই গয়নাগুলো ছিল না। এখন জানি না ভাবির গয়না কে নিয়ে গেল, কি হলো কিছুই বুঝতে পারছি না। কি? আমি ওকে সবসময় বলতাম নদীতে যাবার সময় গয়নাগুলো খুলে যেতে। আজকাল ডাকাতদের উৎপাত বেড়েছে, কিন্তু কি করব? হ্যাঁ অর্জুন,
মনে হচ্ছে বৌদি কোনো দস্যুর লুটের শিকার হয়েছে। কেউ তার গয়না ছিনিয়ে নিয়ে তাকে নদীতে ঠেলে দিয়েছে। বেচারি বৌদি, তিনি সাঁতারও জানতেন না বলে বেচারি এভাবে চলে গেলেন। কিছুক্ষণ পরে আরতিকে শ্মশানে নিয়ে দিয়ে সৎকার সম্পূর্ণ করা হলো। গ্রাম জুড়ে শোকের ছায়া নেমে এলো। সৌম্যা আর চারুলতা বাড়ির কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। কয়েকদিন এভাবেই কেটে গেল। সৌম্যা আর চারুলতা ধীরে ধীরে বাড়ির কাজকর্ম সামলানো শিখে নিয়েছিল। তারা এখন বাড়ির ছোটখাটো কাজ নিজেরাই করতে পারত এবং তারা দিন দিন বড় হয়ে উঠছিল। একদিন তারা বাড়ির কাজে ব্যস্ত ছিল। তখন অর্জুন আরেকজন নারীকে সাথে করে নিয়ে এলো, যার পরনে বিয়ের পোশাক পরিহিত ছিল, এবং চারুলতা আর সৌম্যার সামনে নিয়ে এসে দাঁড় করালো। দুই মেয়ে এটা দেখে অবাক হয়ে গেল। বাবা, ইনি কে? আজ থেকে উনিই তোমাদের দ্বিতীয় মা। আমি ওনাকে বিয়ে করেছি। এটা শুনে সৌম্যার চোখে জল চলে আসে। বাবা, মা মারা গেছেন সামান্য কিছুদিন তো হয়েছে। আমি এই বিয়ে করতে চাইনি, কিন্তু গ্রামের লোকেরা জোর করছিল। আমি মাঠে কাজ করতে চলে যেতাম, আর তোমরা দুজন সারাদিন একা থাকতে। এখন তোমাদের মাও নেই, এজন্য আমি শুধু তোমাদের কথা ভেবে রাধার সঙ্গে বিয়ে করেছি, যাতে করে সে তোমাদের দেখাশোনা করতে পারে। এইটুকু কথা বলে অর্জুন সেখান থেকে চলে গেল। শুরুতে রাধার আচরণ সৌম্যা আর চারুলতার প্রতি মোটামুটি ভালোই ছিল, কিন্তু এভাবে দিন সময় পার হতে লাগল। ধীরে ধীরে তার স্বভাব বদলাতে শুরু করল। একদিন সকালে যখন সৌম্যা ঘুমোচ্ছিল, রাধা রেগে গিয়ে তাকে তুলে বলল, তাড়াতাড়ি ওঠ, বাড়িতে জল শেষ হয়ে গেছে, নদী থেকে জল ভরে নিয়ে আয়। সৌম্যা উঠে নদীতে জল আনতে চলে গেল। অন্যদিকে রাধা গিয়ে চারুলতাকে উঠিয়ে বলল, তুইও ওঠ, ঘরগুলো ঝাড়ু পোছা কর, বাসন মাজতে হবে। তোদের দুজনের কাছে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। তাড়াতাড়ি কাজে লেগে যা। রাধা সেখান থেকে চলে গেল। সৌম্যা আর চারুলতা মা আরতিকে একবার মনে করে কাজ করতে লাগল। সময়ের সঙ্গে সঙ্গে রাধার আচরণ আরও নিষ্ঠুর হয়ে উঠল। কাজের চাপ বাড়তে লাগল। একদিন সৌম্যা তার বোন চারুলতাকে বলল, দিদি, আমাদের সৎমায়ের আচরণ আমাদের প্রতি খুবই নিষ্ঠুর হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমিও দেখেছি। উনি আমাদের এক মুহূর্ত বিশ্রাম নিতে দেয় না। আমাদের বাবার কাছে এই কথা জানানো উচিত। সন্ধ্যায় যখন অর্জুন কাজ থেকে ফিরল, চারুলতা কাঁদতে কাঁদতে তার বাবার কাছে গেল। বাবা, আমাদের সৎমা সবসময় আমাদের দিয়ে কাজ করায়। উনি আমাদের এক মুহূর্ত বসতে দেয় না। আমাদের শরীর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে যায়। কখনো কখনো সৎমা আমাদের খেতেও দেয় না। এটা শুনে অর্জুন রেগে উঠল। বদমাস মেয়েরা, এটা কিরকম কথা? সৎমা সৎমা বলে বলেই যাচ্ছিস তখন থেকে। আরে সে তোকে সহ্য করছে, সেটাই তার জন্য অনেক বড় কথা। যেমন আমি তোদের সহ্য করছি। জানি না তোরা দুজন জন্মেছিসই কেন। যখন তোরা জন্মেছিলি তখন থেকেই আমি তোদের মরণ কামনা করছি। আমি গ্রামে তোদের জন্য মুখ দেখাতে পারি না। যদি ভালো না লাগে চলে যেতে পারি সেখান থেকে। আমি চেয়েছিলাম আমার স্ত্রী আরতি, তোদের মা, একটা ছেলে সন্তান জন্ম দিক, কিন্তু সে দিল একটা না, দুটো মেয়ে। তোদের সময় মতো খেতে দেওয়া হচ্ছে, সেটাই তোদের জন্য অনেক, বুঝেছিস? এখন কি দেখছিস? আমার চোখের সামনে থেকে সর। তোদের মন যেখানে চায় সেখানে চলে যা। দুজন কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল, আর মায়ের কথা মনে করে শুধু কাঁদতে লাগল। এরপর এভাবে সময় বয়ে যেতে লাগল এবং আরও 10 বছর কেটে গেল। চারুলতা আর সৌম্যা এখন যুবতী হয়ে উঠেছে। একদিন অর্জুন বাড়ি ফিরল। তোমার দুটো মেয়ে এখন বড় হয়ে গেছে। এখন তাদের বিয়ের প্রস্তুতি নিতে হবে। তোমার কাছে কি টাকা আছে যে তুমি দুজনের বরপণ দিতে পারবে? এই কথা শুনে অর্জুন রেগে গেল। আমি এক পয়সাও ওদের বিয়েতে খরচ করতে পারবো না। দেখো, আমার কাছে একটা উপায় আছে। আমি আমার গলার হারটা লুকিয়ে ফেলব, আর চুরির দোষ তোমার দুটো মেয়ের ওপর চাপিয়ে দেব। তুমি আমাকে সমর্থন দেবে। তারপর তোমার দুটো মেয়েকে গলা ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিও। এতে করে তুমি এদের থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবে। তুমি ঠিকই বলেছ, ঠিক আছে। পরের দিন যখন সৌম্যা আর চারুলতা কাজ করছিল, রাধা সেখানে এলো।
আমার সোনার হারটা, যেটা আমি সবসময় গলায় পরতাম, স্নান করার আগে আমি আমার ঘরে রেখে গিয়েছিলাম, সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল? হ্যাঁ, কি বলছো মা? আমরা তো তোমার ঘরেও পর্যন্ত যাই না। আমার সন্দেহ হচ্ছে সৌমিয়া আর তুই হারটা চুরি করেছিস, কারণ তোরা দুজন সবসময় আমার গলার হারটার দিকে তাকিয়ে থাকতিস। মা, আমাদের ওপর চুরির অভিযোগ দিও না। ঠিক তখনই অর্জুন সেখানে এলো। রাধা ইশারা করল অর্জুনের দিকে। অর্জুন লাঠি তুলে রাগী গলায় বলল, আমি ভালোভাবে বলছি, সত্যি কথা বল, না হলে ধাক্কা মেরে বের করে দেব। বল, সত্যিটা বল বলছি, না হলে তোদের কপালে দুঃখ আছে। চারুলতা আর সৌমিয়া হাত জোর করে অনুরোধ করতে লাগল। বাবা, আমাদের কথা বিশ্বাস করুন। অর্জুন ভয়ানক ঠান্ডার মধ্যে তাদের দুজনকে বাড়ি থেকে বের করে দিল। গ্রামের লোকেরা সবাই দাঁড়িয়ে দেখছিল, কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে এলো না। সৌমিয়া আর চারুলতা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে দূরে নদীর ধারে চলে গেল। তারা অসহায়তা আর অপমানের কারণে ভেঙে পড়েছিল। মা, তুমি একা কেন জল আনতে গিয়েছিলে? আমাদেরও সঙ্গে নিয়ে যেতে পারতে, তাহলে আজ আমাদের এই দিনগুলো দেখতে হতো না। মা, তোমার চলে যাওয়ার পর আমরা কত অত্যাচার সহ্য করেছি, তোমাকে কি বলবো। দুজনে ঘন্টার পর ঘন্টা নদীর ধারে বসে কাঁদছিল। নিজেদের মায়ের সঙ্গে হাওয়ায় কথা বলছিল, আর সেই শৈশবের স্মৃতিতে নিজেদেরকে খুঁজছিল। অনেক ঠান্ডা সময় ছিল, এবং দুই বোনের শরীর ঠান্ডায় জমে যাচ্ছিল, এবং তাদের শরীর বরফের মতো হয়ে গিয়েছিল। তারা নদীর ধারে বসে রইল আর কাঁপতে কাঁপতে রাত কাটালো। তখনই বলরাম সেখান দিয়ে যাচ্ছিল। আরে সৌম্যা, চারুলতা, তোরা দুজন এখানে এই ঠান্ডায় কি করছিস? তোরা তো অসুস্থ হয়ে পড়বি। এখানে কি করছিস তোরা? বলরামের এই কথা শুনে দুই বোন কাঁদতে লাগলো, আর পুরো ঘটনা বলরামকে বলল। বলরামের চোখে জল এসে গেল। মা, আমি অনেকবার তোমাদের বাবাকে বোঝানোর চেষ্টা করেছি যে নিজের মেয়েদের প্রতি এত কঠোর হওয়া ঠিক নয়, কিন্তু আমি জানি না তার মাথায় কি ভূত চেপে বসেছে। চল, তোরা ভয় পাস না, আমার বাড়িতে চল, আমি তোদের কাকা। চল মা, চল চল চল। না বলরাম কাকা, এখন আমরা কারোর ওপর বোঝা হতে চাই না। আমরা এখানেই থাকব, আর এখানেই প্রাণ দিয়ে দেব। এখানেই আমাদের মা শেষ নিঃশ্বাস নিয়েছিল। বলরাম অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু দুই বোন তার কোনো কথাই শুনল না। বলরাম সেখান থেকে হতাশ হয়ে চলে গেল। তারা দুই বোন আবার বসে কাঁদতে লাগল, আর পুরো ঠান্ডায় রাত কাটালো। তাদের পরের দিন সকালে এক বৃদ্ধা মহিলা সেখানে এলো। তোরা দুজন কে? আর এই এত ঠান্ডায় নদীর ধারে কি করছিস? আমরা সেই দুঃখী মেয়ে। সৌমিয়া কাঁদতে কাঁদতে পুরো ঘটনা বৃদ্ধাকে বলল। বৃদ্ধার চোখে জল এসে গেল। ভালোই হয়েছে তোরা এখানে এসেছিস, শুধু কাঁদলে কিচ্ছু হবে না, সাহস হারাবি না। তোরা মেয়ে বলে কি হয়েছে, তোরা ছেলেদের মতোই সব করতে পারিস। এই নদীর পাশে একটা জঙ্গল আছে, সেখান থেকে কাঠ কেটে নিয়ে আয়, আমি তোদের কুঁড়েঘর বানাতে শেখাবো। তোরা এখানেই কুঁড়েঘর বানিয়ে থাক, কারোর ওপর নির্ভর করবি না। বুড়ি মহিলার কথার প্রভাব দুই বোনের ওপর পড়ল। তারা রাজি হয়ে গেল এবং বুড়ি মহিলার বলা জায়গায় চলে গেল, এবং তারা কাঠ কুড়িয়ে বুড়ি মহিলার সঙ্গে মিলে একটি কুঁড়েঘর তৈরি করতে লাগল। অল্প সময়ের মধ্যেই কুঁড়েঘর তৈরি হয়ে গেল, এবং সেই দিন থেকে তারা সেখানেই থাকতে লাগল। কিছুদিন কাটার পর বুড়ি মহিলা তাদের বলল, এখন তোমাদের দুজনেরই কোনো কাজকর্ম করা উচিত। জঙ্গলে অনেক গাছ আছে, যেই ফলের গাছের কোনো মালিক নেই। সেই ফলগুলো তুলে বাজারে বিক্রি করো, এতে তোমাদের আয় হবে। আমাদের আপনার এই পরামর্শ ভালো লেগেছে, তাই আমরা ফল তুলে বাজারে বিক্রি করব। দুই বোন প্রতিদিন জঙ্গলে যেত এবং ফল তুলে বাজারে বিক্রি করতে লাগল। ধীরে ধীরে তাদের আর্থিক অবস্থা ভালো হতে লাগল। একদিন যখন তারা ফল তুলছিল, চারুলতার নজর জঙ্গলের মধ্যে পাশেই দাঁড়িয়ে থাকা এক সৈনিকের ওপর পড়ল। আরে, এই সৈনিক এখানে কি করছে? জানি না, চলো গিয়ে জিজ্ঞেস করি। তারা দুজন সৈনিকের কাছে গিয়ে ভদ্রভাবে জিজ্ঞেস করল। সৈনিক একটু হাসল, তারপর বলল, আমাদের মহারাজের শিকার করার ইচ্ছা হয়েছে, এজন্য তিনি এখানে আছেন। আর কাছেই নদী আছে, আর জলেরও কোনো অভাব হবে না।
সৈনিক চলে গেল। সৌমিয়া এবং চারুলতা তাদের কুঁড়ে ঘরে ফিরে এলো। সন্ধ্যায় সেই বুড়ি মহিলা আবার তাদের কুঁড়ে ঘরে এসে হাসতে হাসতে বলল, তোমাদের মুখে হাসি ফিরে এসেছে, এরকমই হাসি খুশি থেকো। আপনি আমাদের অনেক সাহায্য করেছেন, কিন্তু আপনি এখনো পর্যন্ত আমাদের আপনার বাড়ি নিয়ে যাননি। এটা শুনে বুড়ি মহিলা রহস্যময় ভঙ্গিতে সৌমিয়ার দিকে তাকিয়ে বলল, যেই নদীর ধারে তোমরা রয়েছ সেখানেই বহু বছর ধরে আমার বাড়ি ছিল। খুব শীঘ্রই তোমরা এর রহস্য জানতে পারবে, কিন্তু এখন সময় এসেছে দোষীদের শাস্তি দেওয়ার। কে দোষী? আমি বলেছিলাম না আমি বহু বছর ধরে এই নদীর ধারে থাকি? তোমরা আমার কথায় খেয়াল করনি। তোমরা বলেছিলে তোমাদের মা এই নদীতে পড়ে মারা গিয়েছিলেন, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। আর মারা যাওয়ার আগে তার গয়না হারিয়ে গিয়েছিল। গ্রামে সবাই ভেবেছিল কোনো ডাকাত তাকে লুট করে নদীতে ফেলে দিয়েছে। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, এটা সত্যি। তোমাদের বাড়িতেই সেই গয়নাগুলো এখনও রাখা আছে। দুই বোন একই সাথে চমকে উঠল। আপনি কি বলতে চাইছেন? তোমাদের মাকে হত্যা করা হয়েছিল, এবং সেই খুন আর কেউ নয়, তোমাদের বাবা অর্জুনই করেছিল। ওনার কখনো ওনার স্ত্রীকে পছন্দ ছিল না। উনি সবসময় তার দ্বিতীয় স্ত্রী রাধাকে ভালোবাসত। নিজের মা বাবার চাপে সে তোমাদের মা আরতিকে বিয়ে করেছিল, কিন্তু যখন তোমরা দুজন জন্মালে তার ঘৃণা আরও বেড়ে গেল, এবং একদিন সে নিজের পাপ সম্পূর্ণ করে ফেলল। কি? কিন্তু আপনি এত ভিতরের খবর কিভাবে জানেন? সময় এলে সব বলবো, কিন্তু এখন রাজা সূর্য তোমাদের কোণে ঘরের কাছে শিকারের জন্য তাঁবু ফেলেছেন। সেখানে গিয়ে সত্যিটা বলো, তাহলেই আসল দোষীর সাজা হবে। কিন্তু রাজা সূর্য প্রমাণ চাইবেন। প্রমাণ তোমাদের বাবার ঘরেই আছে। সেই গয়নাগুলো সেখানেই রাখা আছে। আর দেরি করো না। দুই বোন সঙ্গে সঙ্গে বুড়ি মহিলার কথা মেনে রাজা সূর্যের কাছে পৌঁছাল। ও, তো তোমরা সেই দুজন যারা নদীর ধারে থাকো। আমার সৈনিকরা বলেছিল তোমাদের বাবা কি তোমাদের সঙ্গে থাকেন? মহারাজ, আমরা আপনাকে একটি সত্যি বলতে এসেছি। আমাদের মায়ের হত্যা অন্য কেউ নয়, আমাদের বাবাই করেছে। এইটুকু বলেই চারুলতা নিচু গলায় কাঁদতে লাগল এবং সব কথা রাজা সূর্যকে বলতে লাগল। কি বললে? তোমাদের এই কথা কি সত্যি? তোমরা নিশ্চিতভাবে জানো তো? হ্যাঁ মহারাজ, এখন আমরা সব জেনে গেছি। হামি নেই প্রিয় রাজা। যদি তোমাদের বাবা এবং তার দ্বিতীয় স্ত্রী দোষী প্রমাণিত হয়, তবে তাদের শাস্তি দেওয়া হবে। চলো আমার সঙ্গে। রাজা সূর্য, চারুলতা, সৌম্যা এবং সৈনিকরা অর্জুনের বাড়িতে পৌঁছাল। অর্জুন এবং তার স্ত্রী রাধা রাজাকে দেখে ভয় পেয়ে গেল। মহারাজ, কি হয়েছে মহারাজ? এ তো আমার দুই মেয়ে। এরা কি আপনার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে মহারাজ? অর্জুন, তোমার সত্য সামনে এসে গেছে। বহু বছর আগে তুমি তোমার স্ত্রী আরতিকে হত্যা করেছিলে। কি? আপনি কি বলছেন মহারাজ? এটা মিথ্যা, একেবারে মিথ্যা মহারাজ। সৈনিকরা, অর্জুনের ঘর তল্লাশি করো। যা গয়না পাওয়া যায় আমাদের সামনে নিয়ে এসো। যাও। সৈনিকরা ভেতরে গেল এবং কিছুক্ষণ পর সোনার গয়না নিয়ে ফিরে এলো। এটা তো সেই হার যার চুরির অভিযোগ আমাদের দুই বোনের ওপর দেওয়া হয়েছিল, এবং বাবা আমাদের শীতের মধ্যে বাড়ি থেকে বের করে দিয়েছিল এই চুরির অপরাধের জন্যই। হ্যাঁ, এবং এটাই সেই গয়না, আর এটাই মা ওই দিন পড়েছিলেন যেদিন তিনি নদীতে ডুবে গিয়েছিলেন। অর্জুনের মুখ ফ্যাকাশে হয়ে গেল এবং তার চোখ বড় বড় হয়ে গেল। তখনই বলরাম সেখানে হাজির হলো। সেখানে, আরে বাপরে, এ তো সেই গয়নাগুলো। আর এগুলোই আনতি বৌদির গলায় ছিল সেদিন, যেদিন ওনাকে নদীর দিকে যেতে দেখেছিলাম। এখনো বলছি, সত্যি কথা বল। তুই কেন নিজের স্ত্রীকে হত্যা করলি? সত্যি করে বল। মহারাজ, এটা মিথ্যা। আমি আমার স্ত্রী আরতিকে ভালোবাসতাম। এই গয়নাগুলো আমি নদীর ধারে ঝোপে পেয়েছিলাম, কিন্তু আমি এই বিষয়ে কাউকে বলিনি। এটাই আমার ভুল। শুধু গয়না পাওয়ার কারণে আপনি আমাকে খুনি বলতে পারেন না মহারাজ। রাজা সূর্য কিছুক্ষণ নীরব রইলেন। তখনই সেই বুড়ি মহিলা সেখানে চলে আসলো। এ মিথ্যে বলছে মহারাজ, অনেক বড় মিথ্যেবাদী এবং পাপী। এটুকু বলতেই সে রং বেরঙের আলোতে ঘিরে গেল এবং কিছু মুহূর্তেই আরতির রূপে রূপান্তরিত হয়ে গেল। হ্যাঁ, কে তুমি? আমি আরতি।
বহু বছর আগে যখন আমি নদীতে জল ভরতে গিয়েছিলাম, আমার স্বামী আমার কাছে এসে বলল, সোনার গয়না দিয়ে দাও, ডাকাতরা ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু যখনই আমি গয়না খুললাম, সে আমাকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল। আমি সাঁতার জানতাম না, ডুবে যেতে লাগলাম। তখনই বলরাম এলো, কিন্তু ততক্ষণে আমি মারা গিয়েছিলাম। আরতির কথা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। আমার আত্মা বহু বছর ধরে ঘুরে বেরিয়েছে। যখন আমি আমার 2 মেয়েকে দেখলাম, তখন রূপ বদলে ওদের কাছে গেলাম, ওদের সাহস দিলাম এবং সাহায্য করলাম। এবার আমার আত্মা শান্তি পাবে, কিন্তু তখনই যখন আমার স্বামীর পাত সবার সামনে আসবে। অর্জুন, তুমি তোমার স্ত্রীর হত্যা করেছ। এখন তুমি আর তোমার স্ত্রী রাধা সারা জীবন কারাগারে পচবে। সৈনিকরা এদের দুজনকে বন্দী করো। সৈনিকরা অর্জুন এবং রাধাকে ধরে ফেলল। দুজনেই কাকুতি মিনতি করতে লাগল, কিন্তু কোনো রকমভাবে রাজার দয়া হল না। এখন আমার মুক্তির সময় এসে গেছে। মা, আমাদের ছেড়ে যেও না। কিন্তু কিছু মুহূর্তেই রং বেরঙের আলোতে আরতি অদৃশ্য হয়ে গেল। 2 বোন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। মা, সৌম্যা এখন কোথায় যাবে? আমরা আর কখনো এই বাড়িতে থাকব না। আমরা নদীর তীরে আমাদের ওই বাড়িতে থাকব। ওই কুঁড়ে ঘরটা মায়ের হাতে তৈরি। এখন আমরা সেই নদীর তীরেই থাকব, যেখানে আমাদের মায়ের আত্মা শান্তি পেয়েছে। হ্যাঁ, ওটাই আমাদের বাড়ি। এই বাড়িটা আমাদের নয়, বরং বাবার ছিল। এই বাড়িটা দেখলেই আমাদের বাবার প্রতি ঘৃণা এবং তার পাপ বারবার মনে পড়বে। আর এইভাবেই নদীর তীরের সেই কোণে ঘর, যা একসময় দুঃখের সাক্ষী ছিল, এখন আত্মার শান্তির স্থান হয়ে গেল। যেখানে একসময় অশ্রু ঝরত, সেখানে এখন বিশ্বাস প্রবাহিত হয়। কখনো কখনো সত্য দেরিতে প্রকাশ পায়, কিন্তু যখন তা প্রকাশ হয়, তখন নদীও সাক্ষী হয়ে যায়।